আসসালামু আলাইকুম। আজকে দেখলাম বিএনপি রুহুল কবির রেজভী বলছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি। উনি আরো কিছু কথা বলেছেন, যেটা আমরা সবাই জানি যে ওনারা সবকিছু বিশ্বাস করেন, তারপরও তিনি এই কথা বলেছেন। একটু শুনি। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন স্বাধীনতার পরে, সব দল নিষিদ্ধ করেছেন, গণতন্ত্র হত্যা হয়েছে তার হাত ধরে। এর আগে 60-এর দশকে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল, কিন্তু তিনি তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি। আমাদের স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা রয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার কোনো ভূমিকা নেই। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন অদম্য সৈনিক, মেজর জিয়াউর রহমান। রেজভী বলেন, দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় এলো, আমরা দেখলাম তাদের হাত দিয়ে হত্যা, খুন ও গুম হয়েছে। 1975 সালের 15ই আগস্ট খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়েছিল উল্লেখ করে রেজভী বলেন, 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবের ছবি পূরণ করেন। আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন, আমি একটা সংবাদ দেখেছি, সেটা ধরেই বলছি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ শেখ মুজিবের ছবি নামিয়েছেন। এতদিন বলেছেন ঠিক আছে, কিন্তু সবকিছু তো একরকম হয় না। আমি মনে করি তার ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই উল্লেখ করে রেজভী বলেন, এজন্যই বলছি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি। অনেক ভালো একটা কথা রুহুল কবির রেজভী বলেছেন যে আওয়ামী লীগের মতো আমরা সংকীর্ণ নই। এটা তো অবশ্যই সত্যি কথা যে আওয়ামী লীগের মতো সংকীর্ণ হওয়া, তবে উনি যে উদারতাটার কথা বলছেন, এই উদারতাটা কি অনেক বেশি বা কম, বা এটা কি ঠিক হচ্ছে কিনা, এই আলোচনাটাই মূলত আসলে করতে চাচ্ছি। উনি এখানে যে ঘটনাটা উল্লেখ করেছেন, আমরা সবাই জানি যে 72 থেকে 75, আমরা তো এখন সবাই জানি যে এই 3.5 বছরে ওনার শাসন আমলটা কেমন ছিল, উনি কিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন। উনি নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন এবং ওনার আমলে যে দুর্ভিক্ষ হয়েছিল, এই জায়গাটা না আমি একটু উল্লেখ করতে চাই। একটা মানুষ শাসক হিসেবে কতটা ব্যর্থ হলে একটা দেশে, আমরা শুনেছি যে লাখ লাখ মানুষ না খেয়ে মরেছিলেন, কিন্তু ওনার একটা ভিডিওতে উনি নিজে বলেছিলেন যে 27,000 মানুষ মারা গিয়েছে। আমি না লাখ লাখ বলবো না, আমি ওনার কথা ধরেই বলবো, 27,000 মানুষ যদি না খেয়ে মারা যায়, এই জায়গাটা না আমার খুব জানতে ইচ্ছে করে। একবার বলুন তো, মানুষ কি একবেলা না খেলে মারা যায়? একবেলা, দুই বেলা, একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে থাকলে কি আপনি মারা যাবেন? তার মানে কতগুলো দিন না খেয়ে থাকার কারণে মানুষগুলো মারা গিয়েছিলেন। ওই সময়টা মনে পড়লে আমার কাছে অবাক লাগে যে একটা দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান কতটা ব্যর্থ ছিলেন। তারপরও তিনি নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। আর সেই শেখ মুজিবুর রহমান যখন 15ই আগস্ট 1975 সালের পরেও আবার জিয়াউর রহমান তার ছবি বঙ্গভবনে টানিয়ে ফেলেছিলেন, যেহেতু নামিয়ে ফেলেছিলেন খন্দকার মুস্তাক, তারপর ওনার টানানোর কোনো দরকার ছিল না, কিন্তু উনি অনেক উদার। তারপরে আমি বলবো যে প্রেক্ষাপট কিন্তু সবসময় একরকম হয় না। ওই সময়ের যে প্রেক্ষাপট, মাত্র 3.5 বছরে শেখ মুজিবুর রহমান যাই করুক না কেন, ওনার যেহেতু অনেক বেশি ভক্ত, অনেক বেশি আওয়ামী লীগের নেতাকর্মী, বা আওয়ামী লীগটা তখনও যেহেতু বেঁচে ছিল, আমি মনে করি যে 3.5 বছরের ভুল ত্রুটি হয়তো ক্ষমা করা যায়, যেহেতু উনি 60-এর দশকে এত বড় একজন নেতা ছিলেন, ওনাকে সবাই মান্য করতেন, তাই হয়তো এটা করা যায়। ওই প্রেক্ষাপটটা ভিন্ন আমি বলবো। এরপর আস্তে আস্তে আমাদের প্রেক্ষাপটটা আমি যা দেখেছি, 90-এর দশকের পরে 91-এ খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, 96-এ শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, 2001-এ আবার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই সময়টা যদি বলি, আমার কাছে বাংলাদেশের রাজনীতিতে যতটুকু দেখেছি, তার মধ্যে সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ সময় আমার কাছে মনে হয়েছে এই 90-র দশক থেকে 2005-06 পর্যন্ত। অনেক সৌহার্দ্যপূর্ণ ছিল সবার মধ্যে একটা সম্পর্ক, গণতন্ত্রটা ছিল, ঠিকঠাক নির্বাচনটা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক লাগে যে 2008-এর পরে, 2008 থেকে আপনি 2024 যদি তুলনা করেন, এই শেখ হাসিনাকে যদি দেখেন, যে একজন শেখ হাসিনা থেকে একজন, সে তার বাবাকে সাথে নিয়ে, মৃত বাবাকে সাথে নিয়ে যৌথ প্রযোজনায় এই দেশটাকে যেভাবে দানবে পরিণত হয়ে গিয়েছিলেন, তিনি যেভাবে ধ্বংস করে দিয়েছেন, সেখানে একটা জায়গা আপনি চিন্তা করুন, সব জায়গায় ছিল তার বাবার স্বপ্ন ছিল, তিনি বাস্তবায়ন করেছেন। 16টা বছর যৌথ প্রযোজনায়
সমস্ত বিরোধী দলকে খুব সুন্দরভাবে গণতন্ত্রের নামের মোড়কের ভিতরে আস্তে আস্তে শেষ করে দিয়েছেন। ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটটা একবার একটু চিন্তা করুন রুহুল কবির রেজভী। আপনাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আপনাদের নখ তুলে ফেলা হয়েছে, আপনাদেরকে মামলা দেয়া হতো, আপনাদেরকে বেশিরভাগ সময় জেলে থাকতে হতো, আপনাকে পঙ্গু করে দেয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, খুব বেশি দিন আগের কথা না, আমি জানি না আপনি কিভাবে ভুলে গেলেন, 16ই জুলাই যখন আবু সাইদ মারা গেল, 17ই জুলাই তার গায়েবানা জানাজা পড়তে আপনি গেলেন আর আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল পুলিশের ভ্যানে। একবার চিন্তা করুন তো, কোন দেশে আমরা বাস করছিলাম যেখানে গায়েবানা জানাজা পড়া অপরাধ, এর জন্য জেলে যেতে হবে? কি সুন্দর 16 বছরের একটা শাসন আমল শেখ হাসিনার। সেই শাসন আমলটা তার বাবার হাত ধরে বা তার বাবার নাম নিয়ে, তো সেই বাবার সেই প্রেক্ষাপটটা আপনি 3.5 বছরের শাসন আমলের প্রেক্ষাপট আর এই 16 বছরের প্রেক্ষাপট যদি মেলান, এখন যদি সেই ফাঁসিবাদ, সেই খুনি, সেই মাফিয়া শেখ হাসিনার বাবার ছবি সেই বঙ্গভবনেই থাকে, তাহলে আমরা কিভাবে বলবো একটা মানুষের ছবি আমি সম্মানের সাথে আমাদের সবচেয়ে সম্মানিত জায়গায় টানিয়ে রাখবো দেয়ালে, আবার তাকে বলবো সে গণতন্ত্র হত্যা করেছে, সে তার মেয়ে গণতন্ত্র হত্যা করেছে, তার মেয়ে মাফিয়া, তার মেয়ে হাজার হাজার মানুষের ছাত্রের খুনি, সে 16 বছর ধরে খুন করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, দেশটাকে দুর্নীতি করে লুটে পুটে খেয়েছে, এটা আপনি কিভাবে বলবেন? একই মানুষের ছবি দেয়ালে টানিয়ে রেখে আবার পাশাপাশি আপনি সেই মানুষটাকে সম্মান আবার তার কৃতকর্ম বলে বেড়াবেন? এটা কি সম্ভব? এটা কি হয় বলুন? সত্যি আপনারা এত উদার কিভাবে হন আমি না বুঝি না। বিএনপির উদারতা দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখে কেঁদে ফেলেছিলেন শেখ মুজিবের মূর্তি ভাঙার পরে, আপনি আজকে আবার তার ছবি নামিয়ে ফেলায় দুঃখ প্রকাশ করছেন। আপনাদের উদারতাটা আমি বুঝতে পারছি না। এটা যদি পুরোপুরি বিএনপির কথা হয়, যেভাবে তারেক রহমানও যদি এভাবেই কথা বলতে থাকেন, তাহলে তো মানে যেভাবে বোঝা যাচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একদমই অস্থির হয়ে আছেন। আওয়ামী লীগকে আপনাদের বিরোধী দল হিসেবে লাগবে। বাংলাদেশে এত মানুষ, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক শাহেদ আলম, এত মানুষ, নতুন রাজনৈতিক দল, এই ছাত্র জনতার দল কিংবা নুরুল হক নূরের দল কিংবা আপনার জামাতকে প্রতিপক্ষ বানাতে বলছেন, হয়তো আপনারা সেটা শুনছেনই না। আপনাদের কাছে এই আওয়ামী লীগকেই প্রতিপক্ষ বানাতে হবে। কিন্তু একটা বার একটু চিন্তা করুন, আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী, আর সেই সাথে আমরা। আর এই আওয়ামী লীগ যদি আপনারা এভাবে পুনর্বাসন করতে থাকেন, আওয়ামী লীগের মানুষ কি বলছে জানেন? যে শেখ হাসিনার দেশে আসতে 5 বছর লেগেছে, আর এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে 10 বছরও লাগবে না কিংবা 5 বছরও লাগবে না। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা যে টোনে কথা বলছেন, যেগুলো শেখ হাসিনার কাছে পৌঁছে যাচ্ছে, এই যে হাসান মাহমুদ আপনাদের প্রতিটা কথাতে কত খুশি হয়েছে, তো আপনারা যেভাবে করছেন তাতে 2 থেকে 3 বছরের মধ্যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে। এবং সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন? আপনারা হয়তো এটা খেয়াল করছেন না যে এই শেখ হাসিনা হয়তো কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু এই দলটাকে হাল ধরার জন্য আমি খুব সাধারণ, খুব ক্ষুদ্র একজন মানুষ হিসেবে বলি, এমন একজন আসবে এবং খুব সামনেই আসবে। আপনারা যেরকম করছেন, এই আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে দেন, তাহলে আমি আজকে বলে দিই একটি নাম, আমার কথা যারা শুনছেন, যারা দর্শক, তারা একটু মনে রাখার চেষ্টা করবেন যে পরবর্তীতে এই শেখ হাসিনা হতে বাংলাদেশে আসছে সাইমা ওয়াজেদ পুতুল। সজীব ওয়াজেদ জয়কে দিয়ে আমার খুব একটা মনে হয় না রাজনীতি হবে। উনি ওনার বাবার মতো হয়েছেন, কিন্তু সম্পূর্ণ মায়ের কপিকাট এবং মায়ের প্রতিচ্ছবি হয়ে এই সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু আসছে। আপনারা একটু সাবধান হন। এবং এই মেয়ে তার মায়ের মাফিয়া তন্ত্রের চেয়েও ভয়ঙ্কর একজন হয়ে আসবেন। কেন জানেন? কারণ সে একে তো মায়ের প্রতিচ্ছবি, সাথে সে বলবে এই দেশ আমার নানার দেশ, নানা স্বাধীন করেছে, এই দেশ আমার মায়ের দেশ, এই দেশ আমার বাবার দেশ। সুতরাং তার শাসনামল, তার গণতন্ত্র হত্যা, তার জোর করে আধিপত্য হয়ে দিনের পর দিন ক্ষমতায় থাকার যে চেষ্টা, এটা আরো ভয়ঙ্কর হবে। আর এটা আপনারা করার জন্য, যেভাবে পুনর্বাসন করার জন্য সুযোগ দিচ্ছেন, এর ভুক্তভোগী, এর ফল কিন্তু আমাদের সন্তানরা ভোগ করবে, আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করবে। আর এজন্য অতি সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে আমাদের কথা বলা উচিত। আপনারা এত অস্থির হয়ে আছেন আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য,
আপনারা উদার, ঠিক আছে, আমি খুবই আপনাদের বিএনপির বেশিরভাগ রাজনৈতিক কথা, রাজনৈতিক চালচলন আমি অনেক পছন্দ করি, কিন্তু এই জায়গাটা আমি একমত হতে পারলাম না। আপনি কিভাবে 75-এর প্রেক্ষাপটের সাথে 24-এর প্রেক্ষাপট মেলালেন, যেখানে আপনাদের উপর অত্যাচার তো দিনের পর দিন হয়েছে এবং গত 16 বছরে কেউ কারোর ব্যাপারে কথা বলতে পারতো না। একটা বিরোধী দল তার নিজের অফিসে বসতে পারতো না। আপনারা কি আপনাদের অফিসে বসতে পারতেন? বিএনপির অফিসে আপনারা বসতে পারেননি। আপনাদের সবচেয়ে বড় কথা, গায়েবী জানাজাই পড়তে পারেননি। তো সবশেষে আমি একটা কথাই বলবো, আপনারা যেহেতু এতটাই আওয়ামী লীগের এবং শেখ মুজিবের প্রতি আপনাদের এত শ্রদ্ধা, এত ভক্তি যদি থেকে থাকে, আমার মনে হয় বঙ্গভবনে তো আছেই, সাথে আপনাদের অফিসগুলোতে ওনার ছবি টানিয়ে ফেলুন। এটা খুব জরুরি মনে হচ্ছে আমার কাছে। আপনাদের শ্রদ্ধা ভক্তিটা আরো বেশি প্রকাশ পাবে। সব দল নিষিদ্ধ করেছে, গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। এর আগে 60-এর দশকে তিনি স্বাধিকারের আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, মানুষ ভোট দিয়েছিল সৌভাগ্য, কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। কিন্তু আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা, সেইটাতে তার যে স্বাধিকারের আন্দোলন, সেখানে কিছু ভূমিকা রেখেছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য, সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তারপর থেকে স্বাধীন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা, গুম, খুন, আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার, এগুলো সবই আছে। 75-এর 15ই আগস্ট ঘটল, খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। জিয়াউর রহমান 7ই নভেম্বরে জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি একটা সংবাদ পড়েছি, সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক।